তো আমাদের কিন্তু এখনো নিঃশ্বাস পুরোপুরি আসেনি। আমাদের লসে শেষ করে আমাদের বেস ক্যাম্পে নেমে আসা পর্যন্ত হচ্ছে আমাদের টেনশনটা থেকে যাবে। এবং একই সাথে যারা বন্ধু বান্ধব রয়েছেন তাদের পরিবার, তাদের সবার মধ্যে এক ধরনের উৎসব আমেজ বিরাজ করছে। তো সেই বিষয়টি জানাতে আমরা আসলে এখন আছি বাবর আলীর কলিগ এবং এই অভিযানের সবচেয়ে যিনি সমন্বয় করেছেন সেই ফরহান জামান, তার সাথে আমি আসলে কথা বলবো, তার কাছে বিস্তারিত জানবো, যিনি প্রতিনিয়ত খোঁজ খবর রেখেছেন এই অভিযানের এবং সার্বিক যে ব্যবস্থাপনা সেগুলো কিন্তু তিনি এখানে বাংলাদেশ থেকে যিনি করেছেন তিনি আসলে করেছেন, তার কাছ থেকে আসলে বিস্তারিত আমরা আসলে জানতে চাইবো আজকের খবর আসা থেকে শুরু করে সবকিছুই। জনাব ফরহান জাহান, আপনি প্রথমেই তো জানিয়েছেন যে বাবর আলীর যে এভারেস্ট জয়ের খবরটি আপনার মাধ্যমে আমরা আসলে জানতে পেরেছি। তো এইটি আসলে আপনি কিভাবে পেলেন একটু যদি বলতেন। লাকিলি মানে এই জিনিসটা আসলে প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে না, বারবারও ঘটে না। আমার জীবনে আজকে ঘটলো যে আমি একজনের এভারেস্ট সামিটের খবর দিতে পারলাম। আমরা তো বাবর যখন থেকে অভিযান শুরু করলো তখন তো বারবার আসলে যোগাযোগ রাখছি, বিভিন্ন জায়গায় যোগাযোগ রাখছি। তার অভিযানের খবর আমরা নিয়মিত আমাদের ফেসবুক পেজ যেটা আছে সেটার মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি। এটা যেহেতু অনেকের আগ্রহ আছে এই ব্যাপারে। এরপর আমরা স্পেশালি গত রাতে যখন সামিট পুশটা শুরু হয় তারপর থেকে হচ্ছে আমরা তো সবাই টেন্সড, যথেষ্ট টেন্স, সবাই মিলে একসাথে আড্ডা মারছিলাম, টেনশন করছিলাম কি হইতে পারে, কয়টা নাগাদ হতে পারে, জল্পনা কল্পনা যাকে বলে আর কি। যেহেতু এখানে তো যোগাযোগের কোনো সুযোগ নেই আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগের যেটা সুযোগ সেটা হচ্ছে বেস ক্যাম্পের সাথে, কারণ বেস ক্যাম্প যোগাযোগ করে ওদের সাথে ওয়াকিতে বা স্যাটেলাইট ফোনে, ওদের থেকে খবর পায়, তারা আমাদেরকে জানায়। সো আমাদের একমাত্র ভরসা হচ্ছে কিন্তু বেস ক্যাম্প এবং যে এক্সপিডিশন অপারেটর তারা। এখন ভোর 4টা থেকে মোটামুটি শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় রিফ্রেশ করে দেখছি, বারবার ওদের হোয়াটসঅ্যাপে দেখছি কিছু কি আসলো কিনা, দেখি না আসে না। 6টা বাজে যখন ওরা ঘুম থেকে উঠলো তখন থেকে হচ্ছে ওদের সাথে আরো কথা, ওভার ফোনে কথা শুরু হলো। ওভার ফোনে কথা বারবার, একবার বেস ক্যাম্পে ফোন করছি, একবার হচ্ছে এক্সপিডিশন অপারেটরের মালিককে ফোন করছি, বোদার রাজভান্ডারি ওনাকে। তো এবার করতে করতে বাবর আগাচ্ছে, লিখতেছে। বাবর 6টা বাজে লিখলো যে বাবর আরো একটু আগে চলে গেছে, একটু দেরিতে শুরু করছে। যখন 8:30 বাজলো, যখন আমি কিন্তু অলরেডি লিখে দিয়েছি আজ আমার এখন তো প্রেশার রাইজ করে ফেলছে আমাদের, আমরা এখন টেন্সড হয়ে যাচ্ছি। তখন সে বলতেছে নো নিড টু ওয়ারি, যে তোমাদের বাবর যে আছে বাবর সামিট করে ফেলেছে। এবং 8:30 বাজে তাদের নেপালি স্টেডিয়ামে উনি আমাদেরকে কনফার্ম করছেন, দুই এন্ড থেকে কনফার্ম করেছেন যে বীরে তামাং, যে বাবরের সহকারী শেরপা, তার সাথে সহ মিলে বাবর সামিটে পৌঁছে গেছে। আচ্ছা, এই খবরটি জানার পর আসলে খবরটি যখন পেলেন তখন আসলে উচ্ছ্বাসটা কেমন ছিল, আনন্দটা কেমন ছিল? বিশাল খুশি, সাথে সাথে হচ্ছে অনেক রিলিফ, মনে হচ্ছে যেন অনেক একটা পাথর আমার উপর চেপে রেখেছে। কারণ হচ্ছে সারা রাত ধরে আমাকে নানা দিক থেকে ফোন আসছিল। প্লাস কালকে আমি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা এভারেস্ট সামিটের চেয়েও ডেঞ্জারাস, ক্যাটু সামিটের চেয়ে ডেঞ্জারাস, ওর মাকে আমি ফেস করে এসেছি কালকে। সো ওর মায়ের যে অবস্থা দেখলাম, তার মা কিন্তু আমাকে এর মাঝখানে সকাল থেকে 2-3 বার ফোন করে ফেলেছে, ওর ভাই ফোন করে ফেলেছে, আমার ওদেরকে জবাব দিতে হবে। যখন খবরটা শুনলাম তখন হচ্ছে খুশির সাথে সাথে একটা বিশাল স্বস্তির নিঃশ্বাস, যে না আমাকে কোনো খারাপ নিউজ দিতে হবে না, বা আমি এখন কনফার্ম একটা নিউজ দিতে পারবো। যখন ওর মাকে ফোন করলাম, মা কান্না করলো, তারপর হচ্ছে আমি সবাইকে ফোন দেওয়া শুরু করলাম। প্রথমে আমি মাকেই অনার করলাম, যে ওনাকে ফোনটা দিলাম। দুর্দান্ত দুর্দান্ত ছিল ব্যাপারটা। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে মানে যখনই আপনারা এই এর পরবর্তীতে ধাপটা আসলে কি, মানে সে এখন তার পরবর্তী ধাপটা আসলে আমরা জানি সে একটা রোসেতে হয়তো যাবে, তো কিভাবে যাবে বা এর পরবর্তী ধাপটা কি একটু যদি বলতেন। বাবর এখন আমরা যেটা প্রেডিক্ট করছি 8:30 বাজে ওইখানে হয়তো বা সামিটে মানুষ 5-10 মিনিটের একটা টাইম কাটায়। এরপর সে নামা শুরু করে, নামতে নামতে সে ক্যাম্প 4-এ নেমে আসবে। ক্যাম্প 4-এ নেমে এসে সে ওইখানে বিকালটা রেস্ট করবে, খাওয়া দাওয়া করবে, এনার্জি গেইন করার চেষ্টা করবে। এনার্জি গেইন করে হচ্ছে সে আবার হচ্ছে মাঝরাতে, আজকে যেমন এভারেস্টের জন্য মাঝরাতে রওনা দিল, তখন স্লোসের দিকে সে আবার মাঝরাতে ক্যাম্প 4 থেকে রওনা দিবে। দুইটা হচ্ছে একই ইয়াতে, দুই দিকের আর কি। সো 4-এ রওনা দিবে। 4-এর সামিটে গিয়ে সে হচ্ছে কালকে যদি ইনশাল্লাহ সকালবেলা পৌঁছায়, কালকে বিকালে আবার ক্যাম্প 4-এ ফেরত আসবে। এরপর হচ্ছে ক্যাম্প 2-তে নেমে আসবে, ক্যাম্প 2 থেকে বেস ক্যাম্পে। তখন হচ্ছে আমাদের মূলত একেবারে ফাইনালি আমরা রিলিফ বোধ করতে পারবো আর কি। একটা বিষয় বলা হচ্ছে যে কি সামিটটা আসলে পুরো শেষ হয় বেস ক্যাম্পে আসা পর্যন্ত, এবং নামাটাও অনেকটা আসলে যতটা উঠা যেরকম কঠিন, নামাটাও আরো একটু ঝুঁকিপূর্ণ। তো এই জিনিসটার জন্য কি আপনারা আসলে দেশবাসী কি দোয়াটা নিশ্চয়ই করছেন, তার মাও খুব চিন্তিত, আপনাদের আসলে প্রত্যাশা কি যে সে সুস্থভাবে নিয়ে আসা? আমরা
বারবার বলছি আমরা তার উপর, তার ক্ষমতার উপর আমরা বিশ্বাস করি, তার সক্ষমতার উপর। এখন উপরওয়ালার আরেকটা আছে সৃষ্টিকর্তা ক্ষমতা। সৃষ্টিকর্তা ক্ষমতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা বারবার ফেসবুক পেজের মাধ্যমে আমরা বারবার দোয়া চাইছি, কারণ আপনি যেটা বলছেন, হ্যাঁ বেস ক্যাম্পে নেমে আসলে একটা সামিট পূর্ণ হয়। আমিও কিন্তু বলছি যখন ক্যাম্প 2 তে 22 তারিখ সে নেমে আসবে, সরি বেস ক্যাম্পে, তখন হচ্ছে আমরা শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাসটা ফেলবো। এখন আমরা খুশি বাট সাধারণত ওরিড যে আমাদের আরেকটা টার্গেট আছে এবং আমাদের বেস ক্যাম্পে নিরাপদে নেমে আসার টার্গেট আছে। একটা সফলতা গল্প আসলে সবার সাথে যদি শেয়ার করা না যায় তাহলে আসলে আনন্দটা তো পূর্ণ হয় না। সো আমরা আশা করি বাবর দ্রুত ফিরে আসবে, ফিরে এসে সে সবার সামনে সফলতার গল্প শোনাবে, আরো অনেক অনেক তরুণকে অনুপ্রাণিত করবে বাংলাদেশ থেকে, যাতে এভারেস্টে যাওয়া যায়, চাইলেই যাওয়া যায়। এই টাকা পয়সার ব্যাপার না, শুধু নিজেকে পরিশ্রম করো এবং ভরসা রাখো। আপনি আপনি যখন এটা বলছেন অভিযানের একটি সমন্বয় আপনি ছিলেন, এখানে থেকে আসলে বাবরের সংগ্রামটা আসলে কতটা কঠিন ছিল এখানে যাওয়াটা? এবার অনেক তো সে তো দীর্ঘদিন ধরে ওখানে আছে, প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে। তো এখান থেকে আসলে যাওয়া, আর্থিক বিষয় বা পরিবার সবাইকে মানিয়ে যাওয়া, পরিবারের সবাই তো তার এই অমত ছিল, এটা আসলে কতটা কঠিন ছিল গল্পটা? এটা তো আসলে কঠিন বললে তো এটা অনেক কঠিন। আমার নিজের চোখে দেখা যেটা, সেটা হচ্ছে বাবর তো অ্যাকচুয়ালি অনেক আগেই চাকরি ছেড়ে দিয়েছে। সে আমাদ আবলামে, সে অ্যাকচুয়ালি ডক্টর, চিরাং মেডিকেলের 51 ব্যাচের স্টুডেন্ট, কিন্তু সে ডাক্তারি ঠিক টিপিক্যাল ডাক্তারি না করে সে যেটা করলো বিভিন্ন এনজিওতে চাকরি করতো যাতে হচ্ছে ছুটিটা পাওয়া যায়। কিন্তু আমাদ আবলাম যাওয়ার সময় সে যখন ছুটি পেল না, সে করলো কি প্রায় বিশাল মোটা বাজেটের তার একটা স্যালারি চাকরি ছিল, সেই চাকরিটাও সে ছেড়ে দেয়। একটা ছেলে কতটা ডেডিকেটেড হলে সে এই স্যাক্রিফাইসটা করতে পারে, সে লাইফের সাথে ওই স্যাক্রিফাইসটা করলো এবং এখনো পর্যন্ত কিন্তু সে চাকরি তার ঢুকেনি। শারীরিক ওইটা তো গেল, নিজের আর্থিক সচ্ছলতা সে ত্যাগ করলো, শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম, দিনের পর দিন এক্সারসাইজ করে নিজেকে ফিট রাখা, বিভিন্ন এক্সপিডিশনে যাওয়া, বিভিন্নভাবে নিজের। এরপর আসলো হচ্ছে মূল অবস্টেকল, ফাইন্যান্সিয়াল অবস্টেকল। ফাইন্যান্সিয়াল অবস্টেকল তো ফার্স্টে তো, যেহেতু আমি বলছি প্রায় 2 বছর ধরে সে চাকরিই করছে না, শুধু অভিযান করে বেড়াচ্ছে এবং অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। সো ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আসলে বিশাল, এবং আমরাও এমন কেউ সচ্ছল না যে আমরাও তারা একেবারে ফাইন্যান্স করে দিতে পারবো। সো আমরা প্রথমে চেষ্টা করলাম স্পন্সর, দুঃখজনকভাবে আমরা বিগ শট কাউকে পাইনি। বিগ শট না পেলেও উপরওয়ালা যখন যায় তখন মনে হয় কোনোভাবে ব্যবস্থা হয়ে যায়। ভিজুয়াল নিটওয়ার, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ঢাকা ডাইভার্স ক্লাব, বিকন ফার্মাসিউটিক্যালস, এভাবে অনেক বেশ কয়েকটা প্রতিষ্ঠান আমাদের সাথে এগিয়ে আসলো। এগিয়ে আসার পর তারপর আমরা দেখলাম যে মোটামুটি আমরা একটা অবস্থানে পৌঁছেছি, আমাদের যে বাজেট কিছু একটা কাছাকাছি পৌঁছাইছি। এখন হচ্ছে আরো ফান্ডিং দরকার, আরো ফান্ডিং দরকার। আমরা ক্লাব থেকে যেটা আছে সেটা তো আছে, ক্লাব থেকে একটা ফান্ডিং, এর বাইরেও দেখছি আমাদের আরো সংকুলন হচ্ছে না। তাহলে এবার কি করতে হবে? ক্রাউড ফান্ডিং। ক্রাউড ফান্ডিং আমরা বাংলাদেশে এর আগে ক্রাউড ফান্ডিং করে অভিযান হয়নি, আমরা ক্রাউড ফান্ডিং এর দিকে আগালাম সাহস করে, খুব দুনমনে করে। আসলে কি মানুষ সাহায্য করবে? দেখলাম কি যখন আমরা দিলাম তখন দেখি আমরা হুটুট টুটুট করে করে আমাদের কাছে ইয়া হয়ে গেল। বিভিন্ন সামাজিক সংগঠন, ক্রীড়া সংগঠন, বিভিন্ন রানিং ক্লাব, মাউন্টেনিং ক্লাব, সবাই যে যা পারে, 100 টাকা 200 টাকা হতে শুরু করে $500 পর্যন্ত যে যা পারে সে তা দিয়ে আমাদের এই অভিযানটাকে, যখন আমরা এপ্রিলের 1 তারিখ যখন তাকে রওনা দিই, তখন এর আগের দিন আমরা একটা প্রেস কনফারেন্স করি, সেখানে আমি বলি ফাইনালি উই আর গোয়িং এভারেস্ট। এই যে ধরেন আর্থিক একটা সংকট ছিল বা পরিবার থেকে একটা বড় বাধা ছিল, পরিবারকে যে মানিয়ে আসা, আপনারা ওখানে অপেক্ষা করছিলেন তার বাসার বাইরে, তাকে যখন, এটা আসলে কতটা কঠিন? এটা আসলে পরিবার 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 হচ্ছে দুর্দান্ত একটা কঠিন জিনিস। এবার যে কোনো মাউন্টেনিয়ারের জন্য আমার কাছে মনে হয় যে মাউন্টেনিং করার চাইতে বা এর জন্য প্রস্তুতি নেওয়ার চাইতে পরিবারকে মানানোটাই বেশি কঠিন, স্পেশালি মাকে। পৃথিবীর সবাইকে আপনি মানাতে পারবেন, শুধু মাকে আপনি মানাতে পারবেন না। সো এটা আসলে বিশাল কঠিন। এটা বাবর এত বছর ধরে যেতে 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 তার মা বাবা মোটামুটি কিছুটা অভ্যস্ত হয়ে গেছে এর সাথে কিছুটা অভ্যস্ত হয়েছে। তারপরেও যাওয়ার সময় সে লাস্টে ফাইনালি কমিট করে গেছে, সে ফাইনালি বোঝানোর জন্য যেটা করা দরকার তাই করে গেছে, যে হয়তো এটার পর আসে আমি এখানে স্টপ যাব। আই ডোন্ট নো সে তার মাথায় কি প্ল্যান ঘুরছে, তবে সে এইভাবে করে বুঝিয়ে গেছে আর কি। আচ্ছা, আর আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই যে মানে যখনই একটা আর্থিক সংকট হয়েছে বা উনি বাবর এটাতে গেছে, কিন্তু আমরা জেনেছি যে বাবর আগে যখন যে অ্যাডভেঞ্চার গুলো করেছে সেগুলো কিন্তু কোন রকম ফান্ড ছাড়া সে নিজেই করেছে। সেইটা তো মানে এবারই প্রথম মনে হয় তাকে করতে হলো।
জি, আমরা যেটা বলছিলাম, সে বেসিক্যালি এই টিপিক্যাল ডাক্তার প্রফেশনে না গিয়ে সে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউএন এর সাথে জড়িত এনজিও গুলোর কাছে যেহেতু চাকরি করতো, সো এমনকি কোভিডের সময়, যে সময় হচ্ছে সে জানে তার পয়সা দরকার, সে তার যে নেশা আছে এটা পূরণ করতে গেলে প্রচুর এক্সপেন্সিভ স্পোর্টস এটা। সো টাকা দরকার যখন, তখন তাকে ওইভাবে ব্যবস্থা করতে হবে। সে কোভিডের সময় পর্যন্ত বিভিন্ন পোর্টে গিয়ে যেসব জায়গায় সবচেয়ে হচ্ছে রেড জোন, ওইসব জায়গায় গিয়ে সে চাকরি করেছে। সো সে জীবনের ওই ঝুঁকিটা নিয়ে সে ওইখান থেকে ইনভেস্ট করেছে, ওইটা দিয়ে সে বিভিন্ন জায়গায় ম্যানেজ করেছে। এছাড়া ভাই ব্রাদাররা তো সবসময় ছিল, ওরও প্রচুর শুভাকাঙ্ক্ষী। লাকিলি সে ইজ এভার স্মাইলিং গাই, সবসময় আপনার দেখলে বুঝবেন সে সবসময় হাসতে থাকে, তার প্রচুর শুভাকাঙ্ক্ষী, তারা ভাই ব্রাদাররা তাকে বিভিন্ন রকম ভাবে হেল্প করে। এরপর হচ্ছে কিন্তু এই বিশাল বাজেট, এই বিশাল 40 to 45 লাখ, এটা আসলে এটাতে কাভার হয় না, স্পেশালি 2 বছর চাকরি না করার পর। সো এটা একটা বিগ অবস্টাকল ছিল। আর আপনার ভার্টিক্যাল ড্রিমার্স একটা যে সংগঠন, সেটাও তো মানে এই ধরনের কাজগুলো করে থাকেন, ক্লাইম্বিং বা বিভিন্ন অ্যাডভেঞ্চারমূলক কাজগুলো করে থাকেন। তো এই যে সফলতা, এটা আসলে আপনাদের এই সংগঠনকে আসলে কতটুকু উজ্জীবিত করবে, বা পরবর্তীতে আমরা জেনেছি 11 বছর পর কিন্তু একটা এভারেজ জয় আছে, এই নেক্সট আমরা আসলে কিভাবে দেখবো বা তৈরি করবেন, একটু যদি বলতেন। আমরা ভার্টিক্যাল ডিমান্ড সংগঠন, এটা আমরা যে কয়েকজন কোফাউন্ডার ছিলাম, কোফাউন্ডারের মধ্যে বাবর একজন। 2014 সালে এটা চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়, এবং আপনারা জেনে খুশি হবেন, হয়তো জেনেও থাকবেন যে চট্টগ্রামের এটাই প্রথম, এবং এখনো পর্যন্ত এই আজকে 10 বছর পরেও এখনো পর্যন্ত একমাত্র মাউন্টেনিং ক্লাব এটা। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে মাউন্টেনিয়ার তৈরি করা। সো বাবর যেহেতু এখানের একজন স্টার্ট আপ যারা করেছে তাদের মধ্যে যখন একজন, সো বাবর থেকেও এটা একটা প্রত্যাশিত যে বাবর একটা কিছু করবে। সো হোয়াট উই ক্যান ডু, আমরা কাউকে কিন্তু পাহাড়ে কিন্তু আপনি কাউকে তুলে দিতে পারবেন না। পাহাড়ে যেটা করা যায় এটা হচ্ছে আপনি একজনকে মোরালি বুস্ট করতে পারবেন। সো আমরা যেটা মনে করি যে বাবরের এই যে আজকের সাফল্য বা আগামী কালকের যে আমাদের সম্ভাব্য সাফল্য, এই যে নতুন ইতিহাসের পাতা রচিত হবে যদি এভারেস্ট লোসা একসাথে হয়, এটা হলো হচ্ছে সেক্ষেত্রে বাবরের সাফল্যটা অনেকগুলো তরুণকে, যারা হয়তোবা মনে করছে এটা সম্ভব না, তাদেরকে বুস্ট আপ করবে, না এটা সম্ভব। কেউ মনে করেছে হয়তোবা ফান্ডিং সম্ভব না, কিন্তু তারাও বুঝতে পারবে যে এটা ফান্ডিংও সম্ভব। জাস্ট আই হ্যাভ টু বি অনেস্ট উইথ মাই সেলফ, যে আমি নিজে প্র্যাকটিস করব, আমি নিজে সবার সাথে থাকবো, একটা কমিউনিটির সাথে যোগাযোগ রাখবো, তাহলে হচ্ছে যে আমার দ্বারা আসলে পসিবল। ইফ মানুষ আমাকে উপর জাস্ট ট্রাস্ট করতে হবে যে আমার সক্ষমতার উপর। বাবর এর আগে কি কি সামিট করেছে, একটু যদি বলতেন। বাবর 2014 সালে যদি বলেন আপনি, তাহলে হচ্ছে 3টা ওইখানে ট্রেকিং পিক হয়, একটা হচ্ছে সারগরি, সুরিয়া এবং ক্যানজিনরি, 3টা পিক। এরপর হচ্ছে 2016 সালে মাউন্ট ইয়ানাম, এটা ছিল 20,000 ফিট উচ্চতায় প্রথম বাংলাদেশের স্বনির্ভর ক্লাইম্ব। এরপর সে অভিযান করে হচ্ছে মাউন্ট সিসিকেএন, ইন্ডিয়াতে একটা সিসিকেএন পর্বত আছে, একটা রামজাগ আছে, একটা হচ্ছে, আমি আসলে সবগুলোর নামে এই মুহূর্তে ঠিক মনে করতে, হ্যাঁ। এরপর হচ্ছে সে আমাদ আবলাম ক্লাইম্ব করে। আমাদ আবলামের পর হচ্ছে, আমাদ আবলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বতগুলোর মধ্যে একটা ধরা হয়। আমাদ আবলাম ক্লাইম্ব করে প্রথম বাঙালি হিসেবে, শুধু বাংলাদেশি হিসেবে না, 2022 সালে। এরপর 2023 সালে আমি সহ সে চুলুফ ইস্ট এবং ফার ইস্ট, আমরা 2টা পিকে অ্যাটেম্প নিয়ে, এবং চুলুফ ফার ইস্ট সে ক্লাইম্ব করে। এরপর তো এবার এভারেস্ট এন্ড লোসা, আজকে এভারেস্ট। এই যে এভারেস্ট সামিটের আসলে প্রস্তুতিটা আসলে সে কিভাবে নিল, মানে কিরকম প্রস্তুতি নিয়ে অনেক কষ্ট ছিল? এটা হচ্ছে আপনাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে নিজেকে ফিট রাখা লাগবে। সে মেন্টালি ফিটনেসের জন্য সে প্রচুর বই পড়ে, সে প্রচুর কাম গায়, ইয়োগা করে, মেন্টাল ফিটনেস। দেন হচ্ছে ফিজিক্যাল ফিটনেসের জন্য সে যেটা করতো সেটা হচ্ছে সে রেগুলার সাইক্লিং করতো, সে ক্রস কান্ট্রি সাইক্লিস্ট ছিল, সে হাইকার ছিল, সে 64 জেলা পায়ে পায়ে ঘুরে বেরিয়েছে, সে কায়াকিং করতো, সে কাপ্তাই বিলাইছড়ি, এগুলো কায়াকিং যে আমরা এখন কাপ্তাই লেকে যে কায়াক দেখতে পান, এটা কিন্তু ফাউন্ডারদের মধ্যে একজন। প্রথম যখন বোট নামে তখন কিন্তু বাবরের হাত দিয়ে, যে গ্রুপটার হাত দিয়ে নামে, ওখানে বাবর একজন ছিল। সো কায়াকিং বলেন, রাফটিং বলেন, স্কুবা ডাইভিং বলেন, জলে স্থলে অগ্নিকুণ্ড, আমি বলি সব জায়গায় হচ্ছে বাবরের উপস্থিতি। তো বাবর ওইভাবে করেই নিজেকে ফিট রেখেছে। আর সর্বশেষ প্রশ্ন একটু করবো, যে 11 বছর পর, যেহেতু আমরা জানি 2013 সালে সজল খালে তিনি সামিট করতে গিয়েই ওইখান থেকে না ফেরা দেশে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। তো এরপরে আমরা দেখেছি একটা বড় ধরনের একটা স্থবিরতা রয়ে গেছে, মানে এরপরে আসলে হয়তো কেউ সাহস করেনি, বা এই যে যাওয়াটা, তার মৃত্যুটা আসলে বড় ধরনের বেরিয়ার তৈরি করেছিল বাংলাদেশের জন্য। সেই জায়গাটা থেকে তিনি তো আসলে এখন বাবর এত বছর পর এই এভারেস্টটা জয় করছে, এইটাকে আপনি মনে করছেন কি যে ভবিষ্যতে আরো প্রজন্মগুলোকে আরো উৎসাহিত করবে, বা এইটাকে ব্রেক করেছে?
অবশ্যই, যেটা আমরা বলি যেটা 2000 সালের শুরুর দিক থেকে 2000 মনে করেন 2, 4, 5 সালের দিকে যারা যারা পর্বতারোহণের একটা তরুণ প্রজন্ম, তখনকার তরুণ প্রজন্ম তারা উৎসাহী হয়, যেখানের মধ্যে ছিল মুসা ভাই, মোহিত ভাই, সজল ভাই, তারপর নিশাতাপা, এরা যারা ছিল তাদের মধ্যে একটা বিয়ে হয়। তারা যখন তাদের মধ্যে একটা পর্বতারোহণ নিয়ে একটা বিপ্লবের মতো তৈরি হয়, ছোটখাটো পিক এক্সপিডিশন করতে করতে সবার আলটিমেটলি লক্ষ্য হয় এভারেস্ট। তখন এই জেনারেশনটা যখন এভারেস্টে যাওয়া শুরু করলো, তখন দেখেন 2010 সাল একজন, 2011 সালে একজন, 2012 সালে 3 জন, মুহিত ভাই, নিশাতাপা এবং 5 দিন পরে আবার। ইন্টারেস্টিং, 2011 সালেরটা কিন্তু এই এই দিনেই কিন্তু 19 মে নিশাতাপা এবং মুহিত ভাই একসাথে সামিট করেছিলেন। এরপর 25 তারিখ আবার ওয়াসফিয়া নাজরিন সামিট করেন। 2023 সালে গিয়ে আবার হচ্ছে সজল ভাই। তো একটা একটা ওয়েব গেল, যখন একজন করতেছে তখন বারবার করতেছে। সো একটা হচ্ছে এটা একটা ব্রেকিং দ্য বাউন্ডারিজ টাইপের ব্যাপার, আর একটা ওয়াল ব্রেক করার টাইপের ব্যাপার। আর সো আমরা আশা করছি যে বাবর যখন গিয়েছে, এখন বাবরও পিছু পিছে আরো বাউন্ডারি ব্রেক করা শুরু করবে। আরো অনেক সম্ভাবনা তরুণ আছে। এখন হচ্ছে আউট অফ দ্য বক্স চিন্তা করা অনেক তরুণ আছে মাউন্টেনিয়ারদের মধ্যে, যারা হয়তো পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না বা পর্যাপ্ত বুস্ট আপ পাচ্ছে না। বাবর লাকিলি একটা টিম পেয়েছে, আমরা আশা করবো তারাও ওইভাবে করে পারবে। আর ইন দ্য মিন টাইম একটু কারেকশন আছে, 2017 সালে বাংলাদেশ থেকে একজন নারী ট্রাই করেছিলেন, উনি ক্যাম্প 2 পর্যন্ত গিয়ে চলে আসেন। সো 2017 সালে কিন্তু বাংলাদেশের একটা অভিযান হয়েছে। হ্যাঁ, আচ্ছা, সার্বিকভাবে আসলে আমরা বাবরের সফলতা কামনা করছি। আপনারা কি প্রত্যাশা করছেন যে বাবর এসে তার কি এই অ্যাডভেঞ্চারটা ধরে রাখবে, নাকি সে তার চাকরি জীবনে, তার ফ্যামিলি থেকে যে চাকরি জীবনটাকে আসলে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেদিকে যাবে? আপনারা কি প্রত্যাশা করেন বাবরের কাছ থেকে? আমরা আশা করি লাইফ ইজ অল অ্যাবাউট ব্যালেন্সিং। একজনের ভিতর আল্লাহ সৃষ্টিকর্তা এমন একটা ক্ষমতা দিয়েছেন যেটা আমরা আর 10 জনের ভিতর নেই। সো যার ভিতর যে ক্ষমতা আছে, আমার মনে হয় সেটা নার্সিং করা উচিত। এটা নিশ্চয়ই উনি সৃষ্টিকর্তায় বেস্ট বিচারক, উনি বুঝে শুনে এটা দিয়েছেন ওর ভিতরে ক্ষমতাটা। সবাই তার এভারেস্ট পারে না। বাংলাদেশ থেকে 18 কোটি জনসংখ্যার দেশে মাত্র 6-7 জন উঠছে। সো একজন যখন ব্যক্তিটা পারে, তখন তার উচিত অন্যান্য কিছুর সাথে ব্যালেন্সিং করে, লাইফের সাথে ব্যালেন্সিং করে প্যাশনটাও জীবিত রাখা, যাতে মানুষের কাছে একটা এক্সাম্পল তৈরি হয় যে না, দুইটা ব্যালেন্সিং করা যায়। সো আমরা বাবুর কাছে ওইটাই প্রত্যাশা করি। আপনারা এই খুশিটা আসলে কিভাবে সেলিব্রেট করবেন আজকে এই দিনে? আমরা খুশি তো অলরেডি সেলিব্রেট করছি। আমরা বারবার মানে পুরা আমরা আসলে আমাদের ভার্টিক্যাল ডিমার্সে খুশি বা বাবারও খুশি বলে বিশ্বাস করছি না। এটা হচ্ছে পুরা দেশের খুশি। আমাদের যত পাহাড় প্রেমী, যতজন এটা পাহাড়ের টিলা তো পা রেখেছে, আজকে সেও খুশি। আমাদের একটা পোস্ট দিলে আমরা দেখছি 10 মিনিটের ভিতর দেখতেছি 10,000-এর উপর, 1,000-এর উপর শুধু রিয়েক্ট পড়ছে। সো এটা বিগ ডিল। সো এটা সবার খুশি। তারপর আমরা ক্লাবের পক্ষ থেকে হচ্ছে আপাতত আমাদের কিন্তু এখনো নিঃশ্বাস পুরোপুরি আসেনি। আমাদের লসে শেষ করে আমাদের বেস ক্যাম্পে নেমে আসা পর্যন্ত হচ্ছে আমাদের টেন্ট স্টেশনটা থেকে যাবে। তারপর আমরা রেগুলার একটা গেট টুগেদারিং করে, আজকে সন্ধ্যায় আমরা শিল্পকলাতে গেট টুগেদারিং করবো। সো আমরা ওইখানে নিজেদের মধ্যে একটু হালকা পাতলা। এরপর হচ্ছে বাকিটা হচ্ছে বাবর যখন আমরা ফেরত পাবো, তখন হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ সেলিব্রেশন ইনশাল্লাহ। আপনাদেরকে শুভকামনা রইল। আপনারা বাবরের সাথে আরো ভালোভাবে সেলিব্রেশন করবেন সেই প্রত্যাশাটা আসলে আমরা জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম এই অভিযানের আসলে মূল সমন্বয়ক যিনি ছিলেন ফারহান জামান। তিনি এই ড্রিমার, তাদের যে ভার্টিক্যাল ড্রিমার্স যে সংগঠন রয়েছে তার এক্স প্রেসিডেন্ট, এবং এই যে অভিযানের মূল সমন্বয়ক ছিলেন। তো তিনি আসলে এই পুরো গল্পটির পিছনের যে গল্প, সংগ্রাম এবং যে সংগ্রাম শেষে যে চূড়ায় পৌঁছানো বা সফলতা অর্জন, সেই সার্বিক বিষয়গুলো আসলে আমাদের কাছে তুলে ধরেছিলেন। তো দর্শক, এই ছিল এখানকার সবশেষ অবস্থা।